छट के रब तो मैं मंगा तेरा प्यार हानी है girl you know what I'ma say hey कोई आगे कोई पीछे कोई ऊपर कोई नीचे सब मुझसे पूछते हैं तू कौन देश से आई नाम जलेबी बेबी जलेबी बेबी जलेबी बाई जलेबी बाई সেদিন প্রচন্ড অপমানে অপমানিত হয়ে তে জাঙ্কুকের বাসা থেকে চলে এসেছিলাম, কিন্তু আসার সময় জাঙ্কুককে তে কোথাও দেখতে পাইনি এবং কি সেদিনের পর থেকে আজকে 14 দিন চলছে তে জাঙ্কুককে আর কোথাও দেখতে পাইনি। তেও আর এই বিষয় নিয়ে বেশি মাথা ঘামায় না, কারণ সেদিনের অপমানের কথাটা তে আজও ভুলেনি। সেজন্যই হয়তো অদৃশ্য একটা অপছন্দের দেয়া তৈরি হয়েছে জাঙ্কুকের প্রতি। বলতে গেলে তের কাছে জাঙ্কুক প্রচন্ড অপছন্দের মানুষ হয়ে গেছে এবং কি জাঙ্কুকের কথা মনে পড়লে তের কেমন যেন অস্বস্তি লাগে। তবে এসবের মধ্যেও তে তার অচেনা স্বামীর খোঁজ করছিল। দুর্ভাগ্যবশত তার খোঁজ সে আজও পায়নি, কারণ হাফেজ সাহেবের নাম্বারটা এখনো বন্ধ পাচ্ছে। তাই হতাশায় আজকাল হাফেজ সাহেবের নাম্বারও কল দেওয়া কমিয়ে দিয়েছে সে। বলতে গেলে একেবারেই আর কল দেওয়া হয় না। তবে মনে মনে ঠিক করেছে এবার বাড়িতে গেলে জিমিনকে নিয়ে আবারও সেই বাড়িতে যাবে। বিয়ে মানেই আনন্দমহল, এক গাদা কাজিনদের নিয়ে হই হুল্লোড় মাতামাতি পরিবেশ, হইচই করে সবাই দল বেঁধে কালার মিলিয়ে শাড়ি পরা পাঞ্জাবি পরার উৎসব, ঘন্টা লাগিয়ে মন মতো সাজা, নতুন নতুন বিয়াই বিয়ান পাওয়া, দুলাভাইকে নিয়ে জম্বেশ আনন্দ করা। অসংখ্য মুহূর্তগুলো এক্ষুনি তের চোখে ভাসছে, আর ভাসবে নাই বা কেন, তার বড় বোনের বিয়ে বলে কথা। তে তো মহা খুশি। কাল বিকেলে তার মা ফোন করে বলেছে যে তার বড় বোন ন্যান্সির বিয়ে ঠিক হয়েছে, সেজন্য কাইকেও বাড়িতে যেতে হয়েছে। এদিকে বিয়ের কথা শুনে তে আর জিমিন তো পারছে না এক্ষুনি উড়ে উড়ে বাড়িতে চলে যেতে, কিন্তু তাদের আব্বুর কড়া নিষেধ। লেখাপড়া ছেড়ে ক্লাস মিস দিয়ে কোনোভাবেই বাড়িতে যাওয়া চলবে না, যেতে হলে অবশ্যই বিয়ের আগের দিন যেতে হবে, আর নয়তো না। এই কথা শুনে জিমিনের বড্ড মন খারাপ হলো। এত কড়াকড়ি নিষেধ কি আর মানা চায়? তাই বিষণ্ণ মনে কালকে রাতে বিদায় দিয়ে তারা চলে আসলো বাড়িতে। এদিকে বোনের বিয়ের নিউজ পেয়ে আনন্দের স্বামীর কথাটাও ভুলে গেছে তে। আজকাল হাফেজ সাহেবের নাম্বারেও তো ভুলেও কল দেয় না। তে মনে মনে ঠিক করেছে বোনের বিয়েটা শেষ হলেই সে নিজের হারিয়ে যাওয়া স্বামীকে পুরো দম নিয়ে আবারও খুঁজবে। এখন আপাতত থাক। কলেজ ক্যান্টিনে তে আর জিমিন বসে বসে খাবার খাচ্ছে আর গল্প করছে। তাদের সাথে অবশ্য আরেকটা মেয়েও ছিল তাদেরই ডিপার্টমেন্টের, কিন্তু হঠাৎ করে ড্রাম শব্দে টেবিল সহ খাবারের বাটিটা ছিটকে পড়লো তের গায়ে। চেয়ার সহ উল্টে পড়ে গেল তে। তার কোমরের উপরে পড়লো কাঠের টেবিলটা, যার কারণে তে অনেকটাই আহত হয়েছে। তে যখন ব্যথায় কুকড়িয়ে উঠলো তখনই কেউ একজন তাকে পুনরায় ব্যথা দিয়ে তার হাতের উপরে পড়লো রক্তাক্ত অবস্থায়। সেকেন্ডের মধ্যে চারপাশটা হইচই লেগে গেল। আড্ডার মহলটা মুহূর্তেই টান টান উত্তেজনায় ছেয়ে গেল। এদিকে আচমকার ঘটনার প্রভাবে তে বুঝতেই পারছিল না আসলে হঠাৎ করে কি হয়েছে তার সাথে, আর কেনই বা সেইভাবে পড়ে পড়ে গেল। সে শুধু কিছু মানুষের চিৎকার আর গুঞ্জন শুনতে পাচ্ছিল। তে মাথা তুলে শূন্য দৃষ্টিতে আশেপাশে তাকালো, দেখলো এক যুবক তার বাম হাতের উপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আর ছটফট করছে মৃত্যু যন্ত্রণায়। ছেলেটির মাথা, কপাল, নাক, ঠোঁট ফেটে গটগট করে রক্ত পড়ছে, অথচ কেউ এগিয়ে আসছে না ছেলেটিকে সাহায্য করতে। রক্তে তের সাংঘাতিক ফোবিয়া আছে, যার কারণে তৎক্ষণাৎ বাক শক্তি হারাইতে। এই মুহূর্তে জিমিন কোথায় আছে তাও বুঝতে পারছে না সে। তে শূন্য মস্তিষ্কে আবার সামনে পড়ে থাকা ছেলেটির দিকে তাকালো। শরীরে তার অসংখ্য আঘাতের চিহ্ন দেখেই বোঝা যাচ্ছে কেউ বেদম মেরেছে। তে চোখ উঠিয়ে সামনে তাকালো, চোখে ভাসলো কিছু যুবক হাতে হট স্টিক নিয়ে হুঙ্কার দিয়ে চিৎকার করে দৌড়ে আসছে তার পাশে ছেলেটিকে মারতে। তে এতটাই হতভম্ব হয়ে পড়েছিল যে তাই সেখান থেকে পালানো উচিত সেটাও তার মাথায় কাজ করছিল না। তখনই তে বুঝতে পারলো তার উপর থেকে কেউ যেন কাঠের শক্ত টেবিলকে সরিয়ে নিচ্ছে। তে বাকরুদ্ধ হয়ে শূন্য চোখে আশেপাশে তাকিয়ে দেখলো জিমিন কান্নাকাটি করছে আর তাকে আঁকড়ে ধরছে। হঠাৎ জিমিন কাঁদছে কেন সেটাও বুঝতে পারছে না তে। তবে তে দাঁড়ানোর শক্তি পাচ্ছে না, এজন্যই জিমিন তাকে আঁকড়ে ধরে আছে। টেনশনে জিমিন বারবার কাঁদছে আর কিছু একটা বলছে, কিন্তু জিমিনের কথাগুলো তে বুঝতে পারছে না। আসলে জিমিন বারবার বলছিল যে তেকে এখান থেকে বের করতে হবে। অনেকটা রক্ত বের হচ্ছে ওর রক্তে ফোবিয়া আছে, বেশিক্ষণ এখানে থাকলে সমস্যা হবে। জিমিনের কথাগুলো তের কানে আসছিল, কিন্তু বোঝার মতো পরিস্থিতিতে ছিল না সে, কারণ তার দৃষ্টি তৎক্ষণাৎ গিয়ে ঠেকলো সামনে দাঁড়িয়ে থাকা গম্ভীর মুখ জাঙ্কুকের উপর। কি দারুণ শান্ত আর গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে সে।
ভাই এবার বলেন ওকে কি করব? আর শালারে পুলিশে দিয়ে তো কোনো লাভ নাই, দুদিন পর ঠিকই বেরিয়ে যাবে। তার সে বলেন ওকে মেরে ফেলি। শালার সাহস কিভাবে হয় আপনাকে আঘাত করার? জি ভাই, শুধু একবার বলেন, মেরে শালার 20 দাঁত বের করে ফেলবো। এত বড় সাহস আপনাকে মারতে আসে, আবার আপনার বাপের সাথেও বেয়াদবি করছে। মন তো চাচ্ছে শালারে। হাতের ইশারায় ছেলেটিকে থামিয়ে দেয় জাঙ্কুক। বেশ শান্ত দৃষ্টিতে রক্তাক্ত ছেলেটির দিকে তাকিয়ে গম্ভীর মুখে ডান হাত দিয়ে বাম হাতের পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে বলল, দেখ, আমি সহজ সরল মানুষ, বেশি কাহিনী পর্যন্ত না। তাছাড়া মানুষ নিজের এলাকায় সবাই ভাগ হয়, কিন্তু সিংহ তো তখনই হবে যখন ওকে ওর এলাকায় ওর নেতার সামনে গিয়ে মেরে আসবে। আর আমার মনে হয় আমার ছেলেরা সিংহের থেকে কম নয়। বাকি তোদের সেফটি সিকিউরিটি আমার হাতে। জাঙ্কুকের কথাটা বলতে দেরি হয়েছে, হই হুল্লোড় করে ছেলেরা সম্মতি জানাতে দেরি হয়নি। এদিকেতে হতভম্ব হয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। মনে মনে ভাবছেন, কি নিষ্ঠুর মানুষ জাঙ্কুক। কারো আঘাতেও তার মন নরম হয়নি। অজস্র রক্তের স্রোত দেখেও বিন্দু মাত্র গাম জ্বলল না তার কপালে। কতটা পারদর্শী হলে মানুষ এমন শক্তপোক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারে। জাঙ্কুকের ছেলেরা যখন আহত ছেলেটিকে ধরাধরি করে তুলে নিয়ে যাচ্ছিল, তখনই জাঙ্কুকের বেখেয়ালি ভাবে দৃষ্টি পড়ল তের উপর। সে আরো কিছু বলতে গিয়েও থেমে গিয়েছে তেকে দেখে। তার শান্ত দৃষ্টি কুচকে এলো যখন দেখলাম তেকে জিমিন ধরে আছে। তার তীক্ষ্ণ দৃষ্টি আবারও ঘুরলো তের পা থেকে মাথা অব্দি। এসব রক্তাক্ত কাহিনী দেখে তে এতক্ষণ ঠিক থাকলেও এবার নিজেকে আর ধরে রাখতে পারলো না। শরীর ছেড়ে দিল জিমিনের গায়ে। বেড সাইডে বসে আছে তেম, তার মাথায় মোটা করে ব্যান্ডেজ পেঁচিয়ে দিচ্ছে একজন অর্ধবয়স্ক নার্স। তার জ্ঞান ফিরেছে আর ঘন্টাখানেক আগে। জ্ঞান ফিরে নিজেকে সে প্রথমে হসপিটালে আবিষ্কার করলো। তার সাথে জিমিনও আছে। তে দু হাতে জিমিনের একটা হাত জড়িয়ে ধরে ভয়ে নিঃশব্দে কাঁদছিল। ড্রেসিং করার ফলে তার কপালের কাটা জায়গাটা বেশ জ্বালা করছে। দেখি উঠে দাঁড়ান আপনি, আপনার কোমরের কাটা জায়গাটা ওয়াশ করতে হবে। হ্যাঁ তে উঠ, গায়ের অ্যাপ্রনটা খুলতে হবে। তে নিশ্চুপ ভঙ্গিতে জিমিনের সাহায্যে সোজা হয়ে দাঁড়াতে গিয়ে তীব্র কোমরের ব্যথায় কুকড়ে গেল তৎক্ষণাৎ। জিমিনের বাহু ধরে নুয়ে গিয়ে আর্তনাদে কেঁদে উঠল। তে ভীষণ ব্যথা পাচ্ছিল। তার গায়ের সাদা অ্যাপ্রনটাতেও এখনো ছোপ ছোপ রক্তের দাগ লেগে আছে। বয়স্ক নার্সটি বিরক্তি নিয়ে তার বাহু চেপে ধরে তার সম্মুখে টেনে দাঁড় করালো। তে তখনও চোখ মুখ কুচকে ব্যথা সহ্য করার চেষ্টা করছে, কিন্তু বয়স্ক নার্সটি পরপর দক্ষ হাত চালিয়ে তার অ্যাপ্রনের বোতামগুলো টেনে খুলতে খুলতে বলল, নাক টিপলে দুধ বের হবে, অথচ এই বয়সে বয়ফ্রেন্ড জুটাইছে। রাজনৈতিক লিডার, এখন তো শুধু কপাল আর কোমর ফাটাইছে। দুদিন যাক, তারপর দেখা যাবে আরো কি কি ফাটাই লিডারে। তেমন কিছুই না আন্টি, ও শুধু একটা দুর্ঘটনার শিকার হয়েছে। এমনিতে আমাদের কারোর সাথে ওনার কোনো সম্পর্কই নেই। কে কতটা ধোয়া তুলসী পাতা সেটা আমাকে বোঝাতে হবে না মেয়ে। আমার মাথার চুল এমনি এমনি পাক ধরেনি, বয়সের গুণেই পেকেছে। মন্ত্রীর ছেলের গাড়িতে আসা, ক্ষমতার দাপটে হসপিটালে এত হুলস্থুল পাকিয়ে বিশেষ ট্রিটমেন্ট নেওয়া, এত কিছু তো পুরুষ মানুষ এমনি এমনি করে না, তাই না? তাছাড়া পুরুষ মানুষের দৃষ্টি দেখলেই একজন নারী বুঝতে পারে তার মনে কি আছে। আর সেক্ষেত্রে আমার অভিজ্ঞ চোখ ধোঁকা খাওয়ার নয়। তাই আমাকে মিথ্যে না বলে নিজের বোনকে ঠিক করে ধরো, ওর কোমর ওয়াশ করতে হবে। কথাগুলো বলা শেষ করে নার্স মহিলাটি তের কোমর ওয়াশ করে দিয়ে যন্ত্রপাতি গোছাতে গোছাতে তের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে তের উদ্দেশ্যে বলল, শোনো মেয়ে, তোমার বয়সী আমারও একটা মেয়ে ছিল। সেও তোমার মতো ভুল করে কিশোরী বয়সে ছাত্রলীগ নেতার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছিল। বিনিময়ে সে আজকে কবরে আছে। কিন্তু আমার মেয়ে কেন কিভাবে মরেছে সেটা এখন নাই বলি, তবে তোমাকে এতটুকু সাবধান করছি, রাজনৈতিক করা ছেলেদের সাথে ভবিষ্যৎ কখনোই ভালো হয় না। তুমি চাইলেও তাদের সাথে স্বাভাবিক জীবন পার করতে পারবে না, কারণ তারা নিজেদের জীবনের নিশ্চয়তা যেমন তোমাকে দিতে পারবে না, তেমনই নিজের পরিবারকেও না। ভাগ্য ভালো থাকায় তুমি আজকে কপাল আর কোমর ফাটিয়ে হসপিটালে এসেছো, কিন্তু পরের বার তোমার ভাগ্য সহায় নাও হতে পারে। তাই সাবধান করছি, মন্ত্রীর ছেলের পেছন ছেড়ে দাও, নয়তো অকালে সবকিছুই হারাবে। বয়স্ক নার্সটির চোখে ভাসা ভাসা অশ্রু দেখতে পেলতে হয়তো মেয়ে হারানোর শোক ছিল তাতে। দেখি কথাগুলো বলে তিনি আর এখানে দাঁড়ালেন না, মুহূর্তে ওখান থেকে চলে গেলেন। এদিকে ওনার যাওয়ার দিকে তাকিয়ে আছে। নিষ্পাপে কোনো কিছু না করে সবসময় অপরাধী হয়ে যায়, এবারও তাই হলো। জাঙ্কুকের সাথে থেকে কিভাবে দেখলো মহিলাটি যেইভাবে আদেশ বানিয়ে শুনিয়ে গেল তাকে, তে কিছুই বুঝতে পারছিল না। হতভম্ব হয়ে অবাক চাহনি ঘুরিয়ে জিমিনের দিকে তাকালো। তোকে জাঙ্কুকের গাইড করে এখানে এনেছি,
ওনার বডিগার্ড জ্যাক আমাদেরকে হেল্প করেছিল তোকে হসপিটালে আনতে। তবে এখানে এসে একটু আপত্তিকর ঘটনা ঘটেছিল, তোকে ইমার্জেন্সি বেডে নিয়ে যেতে। সেজন্যই উনি ভুল বুঝেছেন। এবার চল, আমাদের বাসায় যেতে হবে। জিমিন কথাগুলো বলতে বলতে তের দু কাঁধে হাত দিয়ে জড়িয়ে তাকে নিয়ে রুম থেকে বেরোতে চাইল। তে কোমরের ব্যথায় তখনও পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাসছিল। তবে তের মনে কৌতূহলটা তখনও ছিল। সেটা দমাতে না পেরে জিমিনকে পুনরায় প্রশ্ন করে ফেললো, কি হয়েছে জিমিন, কোনো সমস্যা হয়েছে? হয়েছিল একটু সমস্যা। কেন, কি সমস্যা হয়েছে? আসলে নেতার কোলেশ্বর হসপিটালে দোতলায় আসলে যা হয় তাই হয়েছিল। এই নিয়েই গুঞ্জনের মুখে পড়েছিস তুই। ভয়ানক ভাবে চমকে উঠল তে। মুহূর্তে সেখানে দাঁড়িয়ে গেল, যেন মাথাটা ঘুরে উঠল তার। হতভম্ব গলায় মৃদু চিৎকার করে উঠল, কি? তের হঠাৎ চিৎকারে থতমত খেয়ে গেল জিমিন। চমকে উঠেন তের সাথে সাথে জিমিনেরও পা থেমে গেল। তৎক্ষণাৎ হসপিটালের করিডোরে ইতস্ত হয়ে জিমিন তৎক্ষণাৎ চোখ ঘোরালো আশেপাশে। চোখে পড়লো হসপিটালে যাতায়াতকারী মানুষের বাঁকা চোখ। তাদের মধ্যে একজন ছিল জাংকুক নিজেই, তবে তার বাঁকা চোখ ছিল তের উপর। কিন্তু হতবুদ্ধিতে তখনও জিমিনের দিকে তাকিয়েছিল। কি করছিস? আস্তে কথা বল, আশেপাশে মানুষ আমাদেরকে দেখছে। তের মনোযোগ তখনও জিমিনের দিকে, যেন সে অনেকটাই শক্ট হয়ে গেছে জিমিনের কথায়। সে জাংকুকের কোলে ছিল, এই কথাটা ভাবতেই আতঙ্ক ছেয়ে যাচ্ছে তার পুরো শরীর জুড়ে। তারপরও জিমিনের অনবরত খুঁজে নিতে তে বাধ্য হয়ে ঘাড় ঘুরিয়ে সামনে তাকালো। ভাগ্যের ফিরে সেখানেও চোখাচোখি হয়ে গেল তে আর জাংকুকের। মূলত জাংকুক হসপিটালের করিডোরে দাঁড়িয়েছিল জ্যাকের সাথে। সেখানে জ্যাক জাংকুককে কিছু একটা বলছিল, আর জাংকুক সেটা মনোযোগ সহকারে শুনছিল। আর তাদের দুজনের কথোপকথনের মধ্যেই তে হঠাৎ করে চেঁচিয়ে উঠল। তাতেই মনোযোগ নষ্ট হয় জাংকুকের। অনেকটা বিরক্তি নিয়েই ঘাড় ঘোরালো। আর দৃষ্টিতে পড়ল তের হতভম্ব চেহারাটা। কিন্তু কয়েক সেকেন্ড যেতেই জাংকুকের সেই বিরক্তির দৃষ্টি শীতল হয়ে আসলো। এদিকে তে জাংকুকের চোখাচোখি হতেই তৎক্ষণাৎ জিমিনের বাহু টেনে নিজেকে আড়াল করতে চাইল। তে জিমিনের পেছনে লুকাতেই জিমিন অনেকটাই চমকে উঠল। কি হয়েছে জানতে চেয়ে তেকে যখন সামনে আনতে চাইল, তখনই তে বাধা দিল। ভয়ার্ত মুখে জিমিনের পেছন থেকে উকি মারতে আবারও চোখাচোখি হয়ে গেল জাংকুকের সাথে। বাসায় যাব আমি, আমি বাসায় যাব। প্লিজ জিমিন, আমাকে বাসায় নিয়ে চল। এই লোকটা ভালো না, ভীষণ বাজে। আমার ভয় লাগছে এই লোকটাকে দেখে। এই লোকটা আমাকে আবার আঘাত করবে। প্লিজ জিমিন, আমাকে বাঁচা না বোন, আমাকে নিয়ে চল না এখান থেকে প্লিজ। কথাগুলো শেষ করতে করতে তে আবারও ফুফিয়ে কেঁদে উঠল। তের হঠাৎ কান্নায় জিমিনও থতমত খেয়ে গেল এবং সে বুঝতে পারে তে এই মুহূর্তে জাংকুককে অনেক বেশি ভয় পাচ্ছে। আবার জাংকুকের অনাকাঙ্ক্ষিত ভাবে হসপিটালে উপস্থিত থাকাটাও বুঝতে পারছে না জিমিন মনে করেছিল তাদেরকে হসপিটাল দিয়েই জাংকুক এখান থেকে চলে যাবে। কিন্তু এই পর্যন্ত জাংকুককে হসপিটালে উপস্থিত থাকাটা সত্যি জিমিনের মাথায় আসছে না। জিমিন ভাবছে জাংকুক কি তাহলে এতক্ষণ তাদের জন্যই অপেক্ষা করছিল, নাকি তারা আহত ছেলেদের জন্য দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে জিমিন কিছুই বুঝতে পারছিল না। এদিকে তের কান্না দেখে সেখানে আর দাঁড়ালো না। তেকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়লো। জাংকুক তে আর জিমিনের যাওয়ার দিকে তাকিয়ে আছে। আচ্ছা অবস্থায় পিঠে বালিশ ঠেকিয়ে খাটের উপরে বসে আছে তে। ভীষণ যন্ত্রণায় কোমর টনটন করছে ব্যথায়, যার তাড়নায় এখনো তার ঘুম নেই। অথচ অর্ধরাত্রি হতে চলল। তের পাশে জিমিন বেঘরে ঘুমাচ্ছেন, তাই রুমের আলোটাও জ্বালায় নিতে। কিন্তু কাই রেখে দেওয়া ফোনটার আলোয় সবটা পরিষ্কার তের চোখে। তে এতক্ষণে বেশ কয়েকবার ফোন দিয়েছিল হাফেজ সাহেবের নাম্বারে, কিন্তু বারবারই ব্যর্থ হচ্ছিল। বুক ভরা কষ্ট আর হতাশার দৃষ্টি ফেলে আবারও কল লাগালো হাফেজ সাহেবের ফোনে। তে জানে মধ্যরাতে কাউকে ফোন করাটা ব্যাড ম্যানার্সের মধ্যে পড়ে, কিন্তু তারপরেও অচেনা স্বামীটার জন্য আজকাল তার মনটা বড্ড পুড়ছে। ভীষণ মিস করছে সে তাকে। বিশেষ করে তার এত অনুসন্ধানের পরও যখন তাকে খুঁজে পেল না, তাই তার আগ্রহটা আরো বেড়ে যাচ্ছে দিন দিন। অচেনা স্বামীকে খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষায়। কে সে, কি তার পরিচয়, বড্ড জানতে ইচ্ছে হয় তার। জীবনে কোনোদিন তার দেখা পাবে কিনা তাও জানে না সে। শুধু জানে তার ওই মানুষটাকে চাই, খুব করে চাই। তাকে খুঁজে না পাওয়ার তৃষ্ণা থেকে আরো কাতর করে তুলছে। বুক ভারী দীর্ঘশ্বাস ফেলে আবারও কল দিল হাফেজ সাহেবকে। বরাবরই মতন অফ যাচ্ছে হাফেজ সাহেবের নাম্বার। তাই ক্লান্তিতে কোলের উপরে ফোনটা রেখে গায়ে এলিয়ে দিয়ে শুয়ে পড়লো খাটে। কপালের উপর হাতটা রেখে অবশেষে চোখ বন্ধ করলো সে। দুশ্চিন্তায় আহত মাথাটা টনটন ব্যথা করছে, তীব্র ব্যথায়। একদিকে নিজের অচেনা স্বামীকে খুঁজে না পাওয়ার যন্ত্রণা যেমন তাকে ঘায়েল করে দিচ্ছিল,
ঠিক তেমনি তার জীবনে হঠাৎ জাংকুকের আগমনে মরিয়ে দিচ্ছিল অপমানের ঘরে। জাংকুকের করা বারবার অপমানগুলো তার বেশ আত্মসম্মানে লেগেছিল। এই ছোট্ট জীবনে এত অপমানিত সে কখনো হয়নি যতটা জাংকুক তাকে বিগত কয়েকদিনের মধ্যে করেছে। তবে জাংকুকের করা আজকের ব্যবহারটা ছিল তের কাছে চরম বিষাদের ন্যায়। তে যতবারই ভাবে জাংকুকের সম্মুখীন হবে না, ততবারই সে জাংকুকের মুখোমুখি হয়ে যায়। তে ভাবছে হয়তো এখানে থাকার কারণে জাংকুকের মুখোমুখি বারবার হতে হচ্ছে তাকে, কিন্তু সে যদি এখানে নাই থাকে তাহলে জাংকুকের সাথে আর কখনোই দেখা হওয়ার সম্ভাবনা নেই। তাই তুই সিদ্ধান্ত নিয়েছেন ন্যান্সির বিয়েতে গেলে সে আর এখানে কিছুতেই ফিরে আসবে না। যে করেই হোক কেটে কুদে নিজের বাড়িতেই থেকে যাবে। আর কাকে বলবেন এখান থেকে ট্রান্সফার করে তাকে বুসানে কোথাও ভর্তি করিয়ে দিতে। তারপরেও এই সিউল শহরে আর নয়। বিষাদ মনেতে কোলের ফোনটা হাতে নিয়ে উঠে বসলো। গুমড়ে ওঠা ফিলিংসে আর কিছুই ভালো লাগছে না তাই এখনো আসেনি। ওখানে কয়েকদিন থাকতে হবে, তাই আপাতত তে আর জিমিন একাই বাসার মধ্যে। তে দীর্ঘশ্বাস ফেলে হাতে ফোনটা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে বারান্দায় গেল। অন্ধকারময় আকাশটাতে আজকে চাঁদের দেখা নেই। চাঁদবিহীন আকাশটাতে গুটগুটে আধারের মেলা। তে শূন্য দৃষ্টি আকাশে ফেলে আবার কল দিল হাফিজ সাহেবের ফোনে। তে জানে কলটা যাবে না, নাম্বারটা অফ বলবে। তারপরে মনে ছটপটে কল দিতে থাকলো হাফিজ সাহেবের নাম্বারে, যদি কোনো চমৎকার হয়ে যায় ওই আশায়। কিন্তু তার চমৎকার আকাশে আজ অন্ধকারের মেলা বলে সে আবারও বিফল হলো।